প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দ্য পলিটিক্যাল লেন্স বা আরপি স্টেশনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় অধ্যাদেশের ভবিষ্যৎ কি। 5ই আগস্ট 2024 থেকে শুরু করে ইউনূসের অবৈধ অসাংবিধানিক সরকারের মেয়াদে 133টি অধ্যাদেশ দেয়া হয়েছে। সেই অধ্যাদেশ সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতি বলেছেন তিনি তার কিছুই অবগত ছিলেন না এবং সেই অধ্যাদেশগুলো আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারের নির্বাচন নিয়ে বৈধতা নিয়ে হয়তো নানা প্রশ্ন রয়েছে। তারপরও প্রশ্নবিদ্ধ হলেও যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকার এই অধ্যাদেশগুলোকে নিয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এই অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কি, সে বিষয়ে আমরা কথা বলবো। সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশেষ কয়েকজন ব্যক্তি। আমাদের সঙ্গে রয়েছেন এইচ.এম. বদিউজ্জামান সোহাগ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। আপনাকে শুভেচ্ছা, ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার তাপস কান্তি বল, আন্তর্জাতিক মানবাধিকার আইন বিষয়ক আইনজীবী ও সিনিয়র অ্যাসোসিয়েট, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম। তাপস কান্তি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন ডক্টর মাহবুব আলম প্রদীপ, শিক্ষক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক। আমরা যদি কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন ডক্টর মাহবুব আলম প্রদীপ, শিক্ষক, গবেষক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও। আমরা তাহলে চলে যাই আলোচনায়। যে অধ্যাদেশগুলো আছে, 133টি অধ্যাদেশ, অবৈধ অসাংবিধানিক সরকার অর্থাৎ তার দেয়া অধ্যাদেশগুলো এবং মহামান্য রাষ্ট্রপতির নামের যে সাথে সম্পৃক্ততা ছিল সেটিও মহামান্য রাষ্ট্রপতি অস্বীকার করেছেন যে তিনি কিছুই অবগত ছিলেন না। তাহলে 133টি অধ্যাদেশ সাধারণ জনগণ কিন্তু অবৈধ হিসেবে বলতে শুরু করেছে এবং আইনগতভাবে অনেকেই বলছেন এটির কোনো ভিত্তি নেই। তো আমরা প্রথমেই সেই আইনের ব্যাখ্যাটি শুনবো, তারপর রাজনৈতিক ব্যাখ্যায় যাব। আমরা প্রথমে ব্যারিস্টার তাপস কান্তি আপনার কাছ থেকেই শুনবো যে 133টি অধ্যাদেশের ভবিষ্যৎ কি। ধন্যবাদ। প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাই যে এই যে অধ্যাদেশগুলো তারা বাস্তবায়ন করেছে, পাশ করেছে, এই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করেছে যে সরকার, যে ইউনূস সরকার। এটা আমরা বহুবারই বলেছি যে ইউনূস সরকারই তো অবৈধ। এই ইউনূস সরকার অগণতান্ত্রিক উপায়ে তারা এই মানে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তারা তাদের ক্ষমতাগুলোকে এক্সারসাইজ করেছে এবং এক্সারসাইজ করতে গিয়ে প্রথম কথা হচ্ছে আমাদের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারেরই তো কোনো স্থান নাই। দ্বিতীয় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্রপতিকে দিয়ে যে সরকার গঠন মানে এই অধ্যাদেশগুলো করাবে সেটার ক্রাইটেরিয়া গুলো কি হবে সেই কথাগুলো কিন্তু বলা নেই। 30 দিনের মধ্যে এই মানে পার্লামেন্ট বসার 30 দিনের মধ্যে এটা নিয়ে আলোচনা করবেন অথবা 120 দিনের মধ্যে এগুলো লাইফ স্প্যান অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, তাই না? কিন্তু আনফরচুনেটলি আমাদের সেই মানে যে সাংবিধানিক নিয়ম, সেই সাংবিধানিক নিয়মগুলো কিন্তু নেই। একটা জিনিস খেয়াল করতে হবে, ইউনূস সরকার অবৈধ, ইউনূস সরকার সংবিধানে তার কোনো স্থান নেই, কিন্তু তিনি শপথ গ্রহণ করেছেন প্রেসিডেন্টের কাছ থেকে, তিনি শপথ গ্রহণ করেছেন সংবিধান মেনে চলার। সুতরাং তিনি সেই প্রেসিডেন্টের কাছ থেকে সংবিধান মেনে চলার যে শপথ নিয়েছেন সেই শপথও তিনি ভঙ্গ করেছেন যখন তিনি এবং তার উপদেষ্টারা এই 133টা অর্ডিন্যান্সকে পাশ করেছেন। অনেকেই বলে থাকেন এই 133টা অর্ডিন্যান্স তার কিচেন ক্যাবিনেট নাম দিয়েছেন, সাখাওয়াত সাহেব বলেছেন তার সাথে এগুলো নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয় নাই। তার মানে এটা বাংলাদেশের মানুষের ইচ্ছার গণতান্ত্রিক যে রিফ্লেকশন হওয়ার কথা সে রিফ্লেকশন হয় নাই, কারণ গুটি কতক লোক একটা টেবিলে বসে এই জিনিসটা নিয়ে তৈরি করেছেন। আবার অনেকে বলেছেন যিনি আইন উপদেষ্টা ছিলেন তার টেবিলের উপরে বসে এগুলো লেখা হয়েছে, সুতরাং এগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা, সাধারণ মানুষের সাথে কোনো আলোচনা, এই ধরনের কোনো আলোচনা হয় নাই। এখন আমরা আসি এই 133টা অনুচ্ছেদকে, অর্ডিন্যান্সকে যে পাশ করা হলো সেটি পাশ করা হয়েছে আমাদের সংবিধানের 93 নং অনুচ্ছেদের অধীনে। এই 93 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি তার সন্তুষ্টিক্রমে, স্যাটিসফ্যাকশন শব্দটা হচ্ছে স্যাটিসফ্যাকশন, এই সন্তুষ্টিক্রমে তিনি এই অর্ডিন্যান্স পাশ করবেন বা অর্ডিন্যান্সের ক্ষেত্রে সম্মতি প্রদান করবেন। আর এই
তার স্যাটিসফ্যাকশন মানে কি তার স্যাটিসফ্যাকশন, সেটা আবার আমাদের 48 অনুচ্ছেদে বলা আছে যে তিনি প্রাইম মিনিস্টারের কথা অনুযায়ী তিনি কার্যক্রমগুলো পরিচালনা করবেন। তো এখানে আমরা বলতে পারি যে প্রাইম মিনিস্টার যেহেতু তখন ছিলেন না, তো স্বাভাবিকভাবেই তিনি প্রধান উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী তিনি কাজ করেছেন। যদিও অ্যাগেইন আমি বলছি যে এই ধরনের কোনো প্রভিশন আমাদের সংবিধানে নেই। আমাদের বাংলাদেশের ইতিহাসে পূর্বেও অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ছিল, কিন্তু সেই অন্তর্বর্তীকালীন সরকারগুলো কিন্তু সংবিধানের যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেটি মেনে চলেছে, তত্ত্বাবধায়ক সরকারও সেটা মেনেই কাজ করেছে। এখন এই যে স্যাটিসফ্যাকশনটা, এই স্যাটিসফ্যাকশনটা দেওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে আসলো তিনি যখন মানে মহামান্য রাষ্ট্রপতি যখন প্রেসের কাছে ইন্টারভিউ দিয়ে তিনি বললেন যে আই ওয়াজ কেপ্ট ইন দ্য ডার্ক, আমাকে সম্পূর্ণভাবে অন্ধকারে রাখা হয়েছে। সংবিধান অনুযায়ী আমার কাছে যে ধরনের রিপোর্টিং করার কথা, যে আলোচনা আমার কাছে করার কথা, সে ধরনের কোনো কিছু আমার সাথে করা হয় নাই। তাহলে এখন কথা হচ্ছে এই স্যাটিসফ্যাকশনটা সংবিধানের প্যারাডাইমের মধ্যে এই স্যাটিসফ্যাকশনটা তার ছিল কিনা, নাকি আমরা বলবো যে এখানে কোয়ার্সিভ ভাবে তাকে জোর করে করানো হয়েছে। আবার রাষ্ট্রপতি কিন্তু বিভিন্ন সময় রয়টারের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছেন যে ইউনূস সরকার তাকে অপমান করেছেন দীর্ঘ এই কালের সময়ে। সুতরাং এই অপমানটাও কিন্তু একটা কোয়ার্সিভ ব্যাপার। আমরা সবাই জানি যে তার যে প্রেস সচিব ছিল মহামান্য রাষ্ট্রপতির, সেগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, তার মত প্রকাশের কোনো স্বাধীনতা কিন্তু সেখানে ছিল না। সুতরাং এই পরিস্থিতিতে তিনি এই অর্ডিন্যান্সটা পাশ করার ক্ষেত্রে যে স্যাটিসফ্যাকশন প্রকাশ করার জন্য যে ধরনের তথ্য তার দেওয়ার প্রয়োজন ছিল, সেই তথ্য তার ছিল না। এবং সবচেয়ে বড় কথা যে এই অর্ডিন্যান্স, এই স্যাটিসফ্যাকশনটা দেওয়ার পিছনে বাংলাদেশ এবং ভারতের অসংখ্য মামলা রয়েছে, যেখানে বলা হয়েছে যে যদি এই স্যাটিসফ্যাকশন দেওয়ার পিছনে প্রধানমন্ত্রী বা সংসদের যদি মেলাফাইদি কোনো ইন্টেনশন থাকে, অর্থাৎ রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী এবং জনবিরোধী যদি কোনো ইন্টেনশন থাকে, তাহলে কিন্তু এই স্যাটিসফ্যাকশনকে আমরা আসলে ধরে নিতে হবে কোয়ার্সিভ স্যাটিসফ্যাকশন, যেটাকে ভুল বুঝিয়ে জোর করে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে স্যাটিসফ্যাকশনটা নেওয়া হয়েছে বলেই আমরা ধরে নেব। এর আরো একটা উদাহরণ আমরা পাবো যে এই অর্ডিন্যান্সটা যে তার স্যাটিসফ্যাকশনের মাধ্যমে নেওয়া হয় নাই, সেটি আমরা পাবো হচ্ছে যে আপনি দেখবেন যে সুরক্ষা অধ্যাদেশের মতন অধ্যাদেশ করা হয়েছে, তাই না? জুলাই অগস্টের এই যে সময়টাতে, এই সময়টাতে কিন্তু শুধু যে এক পক্ষকেই মারা হয়েছে তা না, পুলিশ মারা গেছে। আমরা জানি যে 4000 উপরে পুলিশ মারা গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মারা গেছে, তাদের জোটের নেতাকর্মীরা মারা গেছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, নারী শিশুদের উপর অত্যাচার হয়েছে, এবং সেখানে জঙ্গি ইনভলভমেন্ট ছিল উইদাউট এনি ডাউট। সুতরাং আপনি শুধুমাত্র এই ভিকটিমদের কথা বিবেচনায় না নিয়ে আপনি সুরক্ষা অধ্যাদেশ করে জঙ্গিদেরকে আপনি সুরক্ষা দিয়ে বললেন যে সেখানে যারা হত্যা করেছে, ঘর বাড়ি লুটপাট করেছে, তাদেরকে আপনি কোনো ধরনের কোনো বিচার করবেন না। এই সুরক্ষা অধ্যাদেশ ইটসেলফ ইটস আ ভায়োলেশন অফ আর্টিকেল 27, যেখানে বলা হয়েছে আইনের চোখে সবাই সমান হবে। তো তাহলে আপনি আইনের চোখে সবাইকে সমান কিভাবে আপনি ট্রিটমেন্ট করলেন? তো এই উদাহরণটা দিয়েও কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে ইউনূস সরকারের কোনো ধরনের কোনো বোনাফাইড ইন্টেনশন ছিল না। তারা যা করেছেন সেটি একটি অসৎ উদ্দেশ্য নিয়ে করেছেন, এবং সেই অসৎ উদ্দেশ্য থাকার কারণেই এই স্যাটিসফ্যাকশনটা রাষ্ট্রপতি একদম ওপেনলি, ফ্রিলি তিনি এক্সপ্রেস করতে পারেন নাই, সেই কথাটাই তিনি বলেছেন। এখন আমি এই পরিপ্রেক্ষিতে বলবো যে আগামীকালকে পার্লামেন্টের প্রথম অধিবেশনটা বসবে। ইতিমধ্যে আমরা গেজেটের মাধ্যমে আমরা দেখেছি যে 133টি অর্ডিন্যান্সকে সেখানে স্থান দেওয়া হয়েছে। এই 133টি অর্ডিন্যান্স আলোচনার মধ্যে রয়েছে, এবং সেই আলোচনার মধ্যে কি হতে পারে, সেখানে 3টি অপশনের একটি অপশন আর নাই। একটা অপশন আমরা এর আগে আপনার সাথে আমরা আলোচনা করেছিলাম যে এটাকে আলোচনাতে উঠানোই হবে না, সো 30 দিন পরে দে উইল হ্যাভ অটোমেটিক ডেথ। এটা হচ্ছে না, তার মানে হচ্ছে যে এখন এটা সংসদে আলোচনা হবে। এখন সংসদে আলোচনা হলে পরে সংসদ সদস্যরা তাদের যে বিভিন্ন ধরনের প্রত্যেকটা অর্ডিন্যান্সকে সংসদীয় যে কমিটি আছে সেই কমিটিগুলোতে পাঠিয়ে দিতে পারে, সেখানে আলাপ আলোচনার পরে সংসদে তারা ডিবেটের মাধ্যমে সেটাকে পাশ করতে পারে, অথবা সেগুলোকে তারা পাশ করতে অস্বীকৃতি জানাতে পারে। যেহেতু বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির 2/3 একটা তাদের একটা ক্ষমতা মেজরিটি রয়েছে, সুতরাং সেটিকে তারা ডিনাইও করে দিতে পারে। আবার তারা প্রথম দিনই সবাই মিলে বলে বসতে পারে যে ঠিক আছে, আমরা সবগুলো আইনকে মেনে নিচ্ছি, অধ্যাদেশগুলোকে আমরা পাশ করে নিচ্ছি, কণ্ঠ ভোটে এগুলোকে তারা পাশও করে ফেলতে পারে। আর তৃতীয় আরেকটি কাজ তারা করতে পারে, সেটি হচ্ছে আপনি জানেন যে পার্লামেন্টের ক্ষমতা আছে এটি কোর্ট বিচারাঙ্গনে পাঠিয়ে দেওয়ার জন্য।
চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, যে এখানে একটা কনস্টিটিউশনাল ডিবেট ইনভলভড আছে, সেই কনস্টিটিউশনাল ডিবেটটাকে আপনি সলভ করে দেন এবং আপনার পরামর্শ অনুযায়ী আমরা এই অর্ডিন্যান্সগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করব। দ্যাট ইজ হোয়াট ইজ আই থিঙ্ক ইজ দ্য থ্রি অপরচুনিটিস। এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের গণমানুষের কথা চিন্তা করা হয়, সাংবিধানিক প্যারাডাইমের কথা চিন্তা করা হয়, সর্বোপরি মহামান্য রাষ্ট্রপতির এখানে স্যাটিসফ্যাকশন ছিল কিনা সেই কথাটি চিন্তা করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই 133টি অনুচ্ছেদের প্রত্যেকটিকে বাতিল করে দেওয়া উচিত। কারণ তারা অসাংবিধানিক একটি সরকারের মাধ্যমে প্রণীত হয়েছে, অসাংবিধানিক উপায়ে, এবং সর্বোপরি রাষ্ট্রপতির স্যাটিসফ্যাকশন না নিয়ে এই অর্ডিন্যান্সগুলো তাকে জোর করিয়ে পাশ করানো হয়েছে ফ্রডুলেন্ট এবং কোয়ার্সিভ অ্যাকশনের মাধ্যমে। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। তার মানে অনেকগুলো হতে পারে এটা হতে পারে, এরকম অনেকগুলো বিষয় বা প্রশ্ন বা আশঙ্কা বা সম্ভাবনা বা সংকট থেকে যাচ্ছে কালকে পর্যন্ত। অর্থাৎ অধিবেশনে কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপরে শুধুমাত্র যে তার মানে জাতির ভবিষ্যৎ তা কিন্তু না, এই অধিবেশনে বসে যারা এর পক্ষে বিপক্ষে কাজ করবে, তারপর আপনি কি কিছু বলছিলেন? আপনার মাইক্রোফোন আমি শুনছি, মনোযোগ দিয়ে শুনছি। আচ্ছা, তো তার মানে এই রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় আছে তাদের অস্তিত্বেরও কিন্তু প্রশ্ন এবং ভবিষ্যৎ রাজনীতিটাও নির্ভর করছে কালকে তাদের সিদ্ধান্তের উপর। আমি এখন এইচ.এম. বদিউজ্জামান সোহাগ ভাই আপনার কাছে আসতে চাই। রাজনৈতিকভাবে আপনি কিভাবে দেখছেন এই অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নিয়ে বা ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে? রাজনৈতিকভাবে তারা কি ভাবছে? আমি আসলে তারপর তার বক্তব্যগুলো শুনছিলাম। দেখুন, এই অধ্যাদেশগুলো করা হয়েছে আর্টিকেল 93 অধীনে, এবং সেখানে আসলে রাষ্ট্রপতিকে যে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সেই ক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে। কারণ তারা যে অর্ডিন্যান্সগুলো জারি করেছে এটা হিউজ, মানে অনেক বিগ। 133টা অর্ডিন্যান্স জারি করেছে, যেটা আসলে এই ধরনের সাংবিধানিক ক্ষমতা এটা আসলে কিন্তু সংবিধানে নাই। কারণ এখানে সংবিধানের 93 অন এর যে উপধারাগুলো রয়েছে সেখানে পরিষ্কার ভাষায় বলা রয়েছে যে এই সংশোধনীগুলো, সেগুলো মানে এই অধ্যাদেশগুলো সেটা লফুল্লি হতে হবে এবং কনস্টিটিউশনের আলোকেই সেগুলো করতে হবে। কিন্তু এই যেমন যে এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে যেটা লফুল্লি যে ধরনের অর্ডিন্যান্স, সেটা হলো যেমন পার্লামেন্ট শুরু হলে সেটা আমাদের আর্টিকেল 87 বা 89, 90 এই অনুযায়ী যে তাদের আর্থিক বিবরণী সংসদে পেশ করতে হবে। এই ধরনের জরুরি বিষয়গুলোই কিন্তু অর্ডিন্যান্স আসার কথা। কিন্তু তারা যে কাজগুলো করেছে, যে এই যে জুলাইতে যারা হত্যাকারী তাদেরকে তারা ইন্ডেমনিটি দিয়েছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের আমাদের প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে তারা বাড়িয়েছে। এবং আমরা জানি যে যখন তফসিল ঘোষণা হয় তখনও কিন্তু যে নির্বাচনকালীন সরকারে এই ধরনের বড় বড় ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না, তারা শুধুমাত্র রুটিন ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমরা কি দেখলাম যে তফসিল ঘোষণা হওয়ার পরেও তারা বড় বড় প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে, যেটা কিন্তু কোশ্চেনেবল। এবং এ কারণেই আজকের এই অর্ডিন্যান্সগুলো থেকে মানে একটা রাইজিং কনসার্ন অ্যাবাউট ডেমোক্রেটিক লেজিটিমেসি অ্যান্ড রিস্ক অফ লিগাল ভ্যাকুয়াম। অর্থাৎ লিগাল ভ্যাকুয়ামটা তো আসলে শুরু থেকেই ছিল। এবং এই এই ইন্টারিম গভর্নমেন্ট আসলে তারা তো প্রতিটা পদে পদেই সংবিধানকে পদদলিত করেছে। তারা যে দাদা বলছিলেন যে সংবিধানের আমাদের যে 19 অনুচ্ছেদের আছে যে সকল নাগরিকের সমতার কথা, গত 1.5 বছরে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কি সমান অধিকার ছিল? যে মব সন্ত্রাসের মাধ্যমে যেভাবে প্রতিটি নাগরিককে লাঞ্ছিত করা হয়েছে, শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ ছাড়াও পেশাজীবীদেরকে, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী,
আইনজীবী, এমনকি আদালতে জুডিশিয়ারিকেও তারা প্রতিটা মুহূর্তে তারা পদদলিত করেছে। আদালতে আইনজীবীদেরকে তারা মারধর করেছে, তারপরে জাজদেরকে তারা বসতে দেয়নি। এই ধরনের প্রতিটা মুহূর্ত, এবং এই উপদেষ্টাদের মধ্যে দুইজন উপদেষ্টা, বিশেষ করে আইন উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা, তারাই তো এই কিচেন ক্যাবিনেটের সবচেয়ে সক্রিয় দুই সদস্য। আজকে দেখুন যে এই আমাদের সংবিধানের যে 18 কয়ে আমাদের পরিবেশ এবং জীব বৈচিত্র্যের কথা যেটা বলা রয়েছে, আজকে দেখেন এই ইন্টারিম গভর্নমেন্টের সময় কিভাবে আমাদের পাথর লুট করে বাংলাদেশের জীববৈচিত্র্য ধ্বংস করা হয়েছে। এগুলো সংবিধানের সরাসরি লঙ্ঘন, এবং যার কারণেই এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে প্রশ্ন উঠেছে যে আসলে এই ইউনূস সরকারের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, এবং এই রাষ্ট্রদ্রোহিতা তারা প্রতিটা মানে পদে পদে তারা রাষ্ট্রদ্রোহিতার মতো অভিযোগে অভিযুক্ত হবে। কারণ এটা কোন স্পেসিফিক আমরা প্রত্যেকটি জায়গায় বলতে পারবো যে তারা সংবিধানের কোন কোন জায়গায় তারা লঙ্ঘন করেছে। এবং আসলে এই রাষ্ট্রপতির যে ক্ষমতা রয়েছে যে এই অর্ডিন্যান্সগুলো জারি করার, তো সে কথা তো ইতিমধ্যেই আপনাদের মধ্য থেকে আমরা ক্লিয়ার, এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এর কাছে এটি স্পষ্ট হয়েছে যে মহামান্য রাষ্ট্রপতি এগুলো তাকে অনেক কিছু তাকে ভায়োলেট করেই তার উপরে জোর জবরদস্তি করা হয়েছে। এবং আজকে এই মানে আমাদের ইসের যে এবং সোকল জুলাই সনদের নামে এই জুলাই চার্টার যেটা আছে, এটা তো যেভাবে সংবিধানের উপরে আধিপত্য দাবির বিষয়টি, এটা তো একদম পরিষ্কারভাবে বেআইনি। অর্থাৎ আমরা মনে করি যে, এবং আরো একটা বিষয়, তারা যে প্রসিডিউরের মাধ্যমে এই জুলাই চার্টার তারা রচনা করেছেন, সেখানেও কিন্তু যে তাদের পছন্দের রাজনৈতিক দলগুলোর মতামত তারা নিয়েছে, সেখানেও কিন্তু রাজনৈতিক দলগুলো আপত্তি দিয়েছে। সেই আপত্তিগুলোও কিন্তু আমলে নেওয়া হয়নি, এবং আওয়ামী লীগ সহ অনেক রাজনৈতিক দলকে তারা কিন্তু সেখানে ইনভাইট করেনি। অর্থাৎ এটা কিভাবে লফুল্লি হলো, কিভাবে এটা সংবিধানকে তারা লঙ্ঘন করেছে, এর থেকে প্রতীয়মান হয়। অর্থাৎ এটা এই রাজনৈতিক দলগুলোরও আপত্তি সত্ত্বেও তারা এগুলো গ্রহণ করেছে, এবং যার কারণেই আজকে বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো পার্লামেন্টে বিশ্লেষণ আলাপ আলোচনা করার কথা বলা হচ্ছে। কারণ বিএনপিও তো অনেক জায়গাগুলোতে তারা আপত্তি দিয়েছিল, সেগুলো কিন্তু সেই সময় অ্যাকসেপ্ট করা হয়নি। অর্থাৎ আমরা যেটা মনে করি যে সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আমাদের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে। সেখানে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যদি রেফারেন্ডামের প্রয়োজন হয়, সেটা পার্লামেন্টে আলোচনার পরেই রেফারেন্ডাম হতে পারে। তারা যেভাবে রেফারেন্ডাম করেছে সম্পূর্ণ বেআইনি, এবং এটা নিয়ে আমাদের বিশিষ্ট আইনজ্ঞরা বলেছেন, যারা এই গণপরিষদের শপথ করেছেন তাদের সংসদ সদস্যের পদ বাতিল হয়ে গেছে। অর্থাৎ আজকে আমরা মনে করি পার্লামেন্টে যে আজকে তথাকথিত যে পার্লামেন্ট গঠিত হয়েছে, আমরা তো বলছি যে এটা আসলে জনগণের রায়ের প্রতিফলন এখানে হয়নি। এখানে বাংলাদেশের প্রায় 50% মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশের 50% মানুষ যারা এই ভোটে অংশগ্রহণ করে নাই, এবং এই ভোটের দুর্বলতাগুলো নিয়ে আজকে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা তো রয়েছে। তারপরেও আমরা মনে করি যে এই অর্ডিন্যান্সগুলো এগুলো পার্লামেন্টে বাতিল করা উচিত, এবং সাংবিধানিক নিয়মের মধ্যেই, বাংলাদেশের প্রচলিত আইন কানুনের মধ্যেই বাংলাদেশের প্রত্যেকটি হত্যাকাণ্ড যেটা হয়েছে, আমরা বলছি না যে কোনো হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, আমরা অবশ্যই বলছি বাংলাদেশের প্রচলিত আইনে
পুলিশ হত্যাকাণ্ডেরও বিচার হবে এবং অন্যান্য যে সকল হত্যাকাণ্ড সেগুলোরও তদন্ত সাপেক্ষে বাংলাদেশের প্রচলিত আইনেই বিচার করা সম্ভব এবং সেটা হওয়া উচিত। এবং আপনারা দেখেছেন যে এই এই অর্ডিন্যান্সের মাধ্যমেই তো যে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, যারা সরাসরি খুন, ধর্ষণ, মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া, এই ধরনের অপরাধের সাথে যারা জড়িত, তাদের বিচারের জন্যই যে সেই 73 সালের যে মানে অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠিত হয়েছে, সেখানে তো স্পষ্ট বলা হয়েছে যে 1971 সালের এই সময়ের অপরাধের বিচার হবে। সেখানেও তারা এই বাই ফোর্স তারা অর্ডিন্যান্স জারি করে সেখানে তারা যে যাদেরকে প্রসিকিউশনের দায়িত্ব দিয়েছিল তাদের থলের মানে কি বলে আর কি, যে ইতিমধ্যেই বেরিয়ে আসছে তারা কিভাবে সেই মামলাগুলোর তদন্ত করছে, কিভাবে তারা সেখানে টাকা পয়সা লুটপাট করেছে, সাক্ষীদেরকে কিভাবে টাকা দিয়ে, অর্থাৎ হাজার হাজার কোটি টাকা তারা এই আইসিটির যে আমাদের যে কোর্ট সেখানে তারা লেনদেন করেছে। এবং যে এই সোকল যারা প্রসিকিউটর তারা ফুলে ফেপে উঠেছে এবং বিভিন্ন মানে তাদের মন গড়া ভাবেই তারা মানে জুডিশিয়ারি ব্যবস্থাকে তারা কলঙ্কিত করেছে। এটা ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক একটা অধ্যায় রচিত হয়েছে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো। ডক্টর মাহবুবুল প্রদীপ, আপনার কাছে আসতে চাই। আমরা মতিউজ্জামান সোহাগ ভাই এবং ব্যারিস্টার তাপস কান্তি বল দুজনের কাছেই আইনি ব্যাখ্যা এবং রাজনৈতিক জায়গায় থেকে দুটো আলাদা, মানে আলাদা ঠিক নয়, মানে দুটো আলাদা জায়গার ব্যাখ্যা আমরা শুনলাম, একটি রাজনৈতিক, একটি আইনি ব্যাখ্যা। এবং সেই কাঠামোর জায়গায় থেকে যেটি হওয়া দরকার, এই 133টি অবৈধ অধ্যাদেশ বাতিল হওয়া দরকার, এটি সর্বজন বলছে, সেটি আমরা ব্যারিস্টার তাপস কান্তি বলের কথাতেও জানলাম, সোহাগ ভাইয়ের কাছ থেকেও। একজন একাডেমিশিয়ান হিসেবে আপনার কি মনে হচ্ছে যে 133টি অধ্যাদেশ, এটা তো জাতির জন্য একটা অভিশাপের পর্যবসিত হচ্ছে, এটি যদি সঠিক সিদ্ধান্ত রাজনৈতিক সরকার এই মুহূর্তে না নেয়, তাহলে রাষ্ট্র একটা সংকটে পড়বে, গণতন্ত্র সংকটে পড়বে, আইন তো পড়বে, মানবাধিকার তো পড়বে, এবং যে দলটি এর দায়িত্ব নিচ্ছে সে দল নিজেও একটি ভয়ঙ্কর সমস্যা বা নিজের অস্তিত্ব সংকটেও পড়বে। কারণ বিএনপি যদি রাজনৈতিক আদর্শিক জায়গা স্থির করতে না পারে, তাহলে তার ভবিষ্যৎ রাজনৈতিক জায়গাটিও যেমন খর্ব হয়, তেমনি সে যদি জুলাই সনদের পক্ষে যায়, তাহলে তার তো যে বিষয়গুলোকে মানতে হবে সেটি তার নিজেরই রাজনৈতিক জায়গায় সেই অস্তিত্ব টেকে না। তারপর আরেকটি আইনি ব্যাখ্যার কথা সোহাগ ভাই বলেছেন, সেটি হচ্ছে জুলাই সনদে যারা শপথ নিয়েছে, দ্বিতীয় শপথ, সেটি আমরা দ্বিতীয় পর্বে আসলে কথা বলবো। আমার মনে হয় এই পর্বে থাকুক, আমি জাস্ট এটা আপনাকে এমনি বললাম। প্রদীপ ভাই বলেন আপনি। জি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দুজনের কথাই খুব মনোযোগ সহকারে শুনছিলাম। আমি যদি আমার দিক থেকে বিশ্লেষণ করি, প্রথম কথা হচ্ছে যে আসলে বাস্তবতা কি বলে বা বলছে। আগামীকাল থেকে জাতীয় সংসদ বসছে। রাষ্ট্রের নাগরিক হিসাবে বা রাষ্ট্রের আমরা যদি বলি সুনাগরিকের কথা বলি, রাজনৈতিক সচেতন ব্যক্তি বলি, সেদিক থেকে আমাদের একটা দাবি হচ্ছে যে এই সরকার অন্তত যেন কোনো অধ্যাদেশকেই আইনে পরিণত না করে। তার অনেকটা সুস্পষ্ট ব্যাখ্যা তাপসদা দিয়েছেন, সোহাগ ভাই দিয়েছেন। তার সাথে আমি এর আগে কেন এই সরকার করা উচিত নয়, সেই সংবিধানের ভেতর থেকেই আমি একটা অনুচ্ছেদের কথা বলছি। সংবিধান 7-1 অনুচ্ছেদ স্পষ্ট বলছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেই অধ্যাদেশগুলো জারি করেছে, তারা কি সংবিধানের অধীন এবং কর্তৃত্বাধীন ছিল? কেন ছিল না? তারা যদিও সংবিধানের আওতায় তারা শপথ নিয়েছে, তারপর তারা বারবার সংবিধান পদদলিত করেছে, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই যে সংবিধানের বা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ, সেটা আসে কিন্তু সরাসরি নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে।
সো এই সরকার তো জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত কোনো সরকার নয়। সুতরাং জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক বা ক্ষমতার উৎস এবং একই সাথে সংবিধানের অধীনও কর্তৃত্বাধীন। সুতরাং এই সরকার আসলে কোনো দিক থেকেই বৈধতার জায়গায় দাঁড়ায় না বা বৈধতা পায় না। সো সেই একটা যুক্তিতেই কিন্তু এই বিএনপি সরকারের উচিত নয় এই অধ্যাদেশগুলো বাস্তবায়ন করা। কিন্তু আপনি যদি বাস্তবতার কথা বিবেচনা করেন, আসলে বিএনপি চায় কি? বিএনপির তো এই ধরনের অতীত কলঙ্কজনক অধ্যায় কিন্তু বিএনপির আছে। বিএনপি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে ইন্ডেমনিটি খেতে তারা কিন্তু সংসদের মাধ্যমে কিন্তু আইনে পাশ করেছেন। সেই জায়গা থেকে আপনি যদি বিভিন্ন পত্র-পত্রিকার রিপোর্টগুলা দেখেন, আপনি দেখবেন যে বিএনপি কিছু, কিছু জায়গায় তারা যেমন শক্ত অবস্থান নিয়েছে, তারা হচ্ছে আ এইসব অধ্যাদেশের ব্যাপারে তাদের হচ্ছে রিজার্ভেশন আছে, তাদের হচ্ছে ডিফারেন্ট অবজারভেশন আছে। ঠিক একইভাবে আপনি দেখবেন এই যে এই বিএনপি কিন্তু খুব সম্ভব হলে আপনি দেখবেন যে আ যেটা বলা হচ্ছে যে জুলাই গণ-অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ ২০২৬ যেটা এই সরকার আ ক্ষমতার শেষ সময়ে এসে করে গেছে। আপনি দেখবেন যে বিবিসির রিপোর্ট যদি দেখেন সেইখানে কিন্তু বিএনপি একটা ইঙ্গিত দিয়েছে তারা আর যাই করুক বা না করুক, তারা গণভোটের অধ্যাদেশ পাস করবে কি করবে না, তারা জাতীয় সংস্কার পরিষদের অধ্যাদেশ পাস করবে কি করবে না, এমনকি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এটা বহাল রাখবে কি রাখবে না, এই ব্যাপারে তারা সাসপেক্টিভ থাকলেও তারা কিন্তু এই যে জুলাই গণ-অভ্যুত্থান, সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশের ব্যাপারে তাদের একটা পজিটিভ বা পজিটিভিটি কিন্তু তাদের মধ্যে আছে। সেটা কেন আছে? সেটা থাকার কারণটা হচ্ছে এই meticulous ডিজাইন, এই হত্যাকাণ্ডের সাথে তো বিএনপি সরাসরি জড়িত। আজকে দেখেন এই ৫ই অগাস্টের পরে বিএনপির নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় আপনি যদি সিরাজগঞ্জের এই যে ১৩ জন পুলিশের হত্যাকাণ্ডের ব্যাপারটা যদি দেখেন, সেখানে কিন্তু বিএনপির স্থানীয় পর্যায়ের নেতারা তারা সরাসরি বলেছে যে, "থানায় আগুন দিয়েছি আমরা, হত্যা করেছি আমরা।" এবং ৫ই অগাস্টের পর আমরা দেখেছি এই ষড়যন্ত্র গণ-অভ্যুত্থানের নামে সো কল্ড গণ-অভ্যুত্থানের নামে যে ষড়যন্ত্রটা করা হয়েছে, যে কিলিংটা করা হয়েছে, সেইটার ক্রেডিট কে নিবে? তার জন্য কিন্তু প্রকাশ্যে বিএনপি, জামাত এবং তারপরে নবগঠিত জামাতেরই আরেকটা শাখা এনসিপি তাদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করেছি। তারা বলছে তারা ক্রেডিট নিচ্ছিল। আপনি মাহাদির কথা দেখেন হবিগঞ্জের। সে থানায় গিয়ে বলছে যে আমি এসআই সন্তোষকে আমি হত্যা করেছি, পুড়িয়ে হত্যা করেছি। তাহলে আমরা রাষ্ট্রের জনগণ হিসেবে আমরা বিএনপির কাছে প্রত্যাশা করতে পারি। কিন্তু প্রত্যাশার বাস্তবায়ন কতটুকু করবে সেইটা একটা বিষয়। এখন সেকেন্ড যে পার্টটা আসছে সেটা হচ্ছে যে আপনার বিএনপি সেই দায়টা নেবে কিনা? আমার মতে আসলে বিএনপির এই দায়টা নেয়া কোনোভাবেই উচিত নয়। কেননা আমি এই আমি শুধু একটু যুক্ত করে দিই, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ তারিখের পর বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে বিএনপি রাজনৈতিকভাবে ৫ই আগস্টের মানে তখন উনার যে ভাষাটি ছিল তথাকথিত জুলাই আন্দোলনে তারা সর্বতোভাবে সহযোগিতা করেছেন। এটা জি। তার নিজে থেকে বলা স্টেটমেন্ট। তার মানে এই তথাকথিত জুলাই জঙ্গি সন্ত্রাসী হামলায় বিএনপি অবশ্যই একটা স্টেক হোল্ডার ছিল। অবশ্যই স্টেক হোল্ডার ছিল এবং স্টেক হোল্ডার ছিল বলেই আমার যেটা ধারণা তারা হচ্ছে যে ১৩৩ টা অধ্যাদেশের সব অধ্যাদেশেই তারা পাস করবে না। তারা একটা পলিটিক্যাল স্ট্যান্ড নিয়েছে। তো এটা আমার ধারণা। তারা হচ্ছে জাতীয় সংসদে নিয়ে আসবে, ডিবেট করবে এবং বিএনপি বলেছে যে তারা সময় নেবে। অর্থাৎ ১ম সংসদ অধিবেশন থেকে যেহেতু ৩০ দিন আছে, তারা ৩০ দিনেই একটা তর্ক-বিতর্কের মাধ্যমে যে জিনিসগুলা তাদের সুরক্ষা দরকার, আমি আগেও বলেছি এই যে সুরক্ষা যে আইনটা তারা নির্ধারণ করেছে বা অধ্যাদেশ জারি করেছে, সেখানে কিন্তু বিএনপি কিন্তু কোনো বিরোধিতা করেনি। তারা সংবিধান সংস্কার পরিষদের ব্যাপারে তাদের দ্বিমত ছিল, গণভোটের ব্যাপারে দ্বিমত ছিল, আরো কিছু, কিছু বিষয়ে দ্বিমত ছিল। কিন্তু এই যে সুরক্ষা আইনের ব্যাপারে তাদের কোনো দ্বিমত ছিল না। না থাকার কারণটা হচ্ছে তারা কিন্তু এই ষড়যন্ত্রের সাথে জড়িত এবং যদি আপনি হাসিবের স্টেটমেন্ট দেখেন যে যখন সালাউদ্দিন আহমেদ বললেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হবে, তখন তিনি বললেন যে সরাসরি তারেক রহমানের তত্ত্বাবধান। দেন হচ্ছে তারা দাদা বলল যে হচ্ছে যে জামাতের শফিকুর রহমান তার হচ্ছে নির্দেশনা, আর্থিক সহায়তা সবকিছু মিলে এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হচ্ছে একটা সমন্বয়। সবকিছু মিলে সমস্তই ষড়যন্ত্রটা তারা করেছে। সুতরাং তারা তাদের সেই সুরক্ষাটা দিতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যদি ইতিহাস থেকে শিক্ষা নেই,
ইতিহাসের শিক্ষাটা হচ্ছে হয়তো এইসব সংস্কার, এইসব রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক পরিবর্তন একটু সময় নেয়, সময় নেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যেহেতু আমরা দেখেছি ১৯৭৮ সালের দেয়া ইনডেমনিটি অধ্যাদেশ বা অর্ডিন্যান্স 96 এ এসে বাতিল হয়েছে এবং ঠিক এরপরে ২০০৮ সালে এসে আওয়ামী লীগ সরকার সেই জাতির পিতা বঙ্গবন্ধু আর হত্যাকারীদের বিচার করেছে। ১৯৭১ সালের দালাল আইন সংশোধন করে সংবিধানের ভেতর থেকেই যুদ্ধ অপরাধীদেরকে শেখ হাসিনা কিন্তু ফাঁসির দড়িতে ঝুলিয়েছেন। সুতরাং আজকে একটা তো হচ্ছে আইনের ব্যাপার। আইনের ব্যাপার, আইনের মার পেছে অনেক কিছু হতে পারে, বিএনপি অনেক যুক্তি তর্ক করে বা প্রেসারে পড়ে বা জামাতের বা জঙ্গিবাদের প্রেসারে পড়ে। যেহেতু জামাত, বিএনপি সরাসরি জঙ্গিবাদ এবং জামাতকে পৃষ্ঠপোষকতা করে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। সেই জায়গা থেকে যদি বিএনপি আজকে এই অপরাধটুকু করে, আজকে আপনি লিখে রাখেন, সময়ের পরিবর্তে এই বিএনপি এবং এই জামাত আজকে যে জাতীয় সংসদে দাঁড়িয়ে যারা হচ্ছে এই অপরাধটুকু করবেন, তাদের কিন্তু সেই অপরাধের বিচারের প্রাপ্যতা বা ন্যায্যতা তারা আজ থেকে ২০ বছর পরে হলেও পাবে। আপনি আমি শেষ করতে চাই শুধু একটা কথা বলে, যে আওয়ামী লীগের বর্ষিয়ান আ রাজনৈতিক ব্যক্তিত্ব আ সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, সেই ১৯০০ হা না ভোটের নির্বাচনের পরে তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আজকে যেমন হচ্ছে সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের এমপির সংখ্যা আপনাদেরকে গুনতে হয়, এমন একটা সময় আসবে জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনাদেরকে ১, ২, ৩ করে গুনতে হবে যে আপনার জাতীয় সংসদে বিএনপির কয়জন প্রতিনিধিত্ব আছে। বিএনপিকে কিন্তু সেই দিন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে দেখতে হয়েছে। সো বিএনপির সেই জায়গা থেকে শিক্ষা নিয়েই অধ্যাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত, যে সিদ্ধান্তের মাধ্যমে জাতি গভীর সংকট থেকে বাঁচতে পারে। অন্যথায় বাংলাদেশের এই রাজনৈতিক সংকট দিন থেকে দিন আরো সংকটের দিকে যাবে, আরো গভীরতম সংকটের দিকে যাবে। জি, অনেক ধন্যবাদ। আম, আমি আমরা মোটামুটি জুলাই সনদের বিষয়ে আসলে এত আলোচিত একটা বিষয় বাংলাদেশে এই মুহূর্তে, যে প্রশ্নটা আমি করতে চাই, প্রথমে আমি ব্যারিস্টার তাপস কান্তি আপনার কাছেই যেতে চাই প্রশ্নটা নিয়ে। সেটি হচ্ছে যে জুলাই সনদ নিয়ে আসলে কার বেশি মাথা ব্যথা ছিল? কার? জুলাই ডক্টর সনদ নিয়ে ইউনূসের। আমি আসছি ডক্টর ইউনূসের, এবং তিনি আলী রিয়াজকে নিয়ে আসলেন, জুলাই সনদ তৈরি করলেন, এবং জুলাই সনদকে নিয়ে সারা বাংলাদেশে অনেকটা মনে হচ্ছে তারা একটা দ্বিতীয় মেট্রো রেল বা অন্য একটা বড় কোনো কাজ করেছেন, এরকম এক ধরনের প্রেজেন্টেশন, প্রজেকশন। এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের মতো একটা ন্যাক্কারজনক ভোট দিতে হলো জাতীয় সংসদ নির্বাচনের ভোটের সাথে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের হ্যাঁকে বিজয় করবার জন্য পুরো অন্তর্বর্তীকালীন সরকারের পুরো পরিষদ মাঠে নেমে গেল, প্রশাসন মাঠে নেমে গেল। অর্থাৎ কোনো না কোনোভাবে কোনো একটি গোষ্ঠীর জুলাই সনদটাই বাস্তবায়ন করতে হবে, যার মূল কারণটি ছিল গণভোট। তো গণভোটটাকে হ্যাঁ করতে চেয়েছিল, সেই চক্রান্তটা আলী রিয়াজ আসলো এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এবং ৭৮ জন জুলাই সনদে দ্বিতীয় শপথ নিল ৭৮ জন। এবং এখন জুলাই সনদ বাস্তবায়ন না হলে হুমকি দিচ্ছে কারা? সেই জামাতের এবিসিডি গ্রুপ। যখন পুলিশ হত্যার কথা আসছে তখন জামাতের এবিসিডি গ্রুপ তারাই হুমকি দিচ্ছে। তারেক রহমানকে হুমকি দিচ্ছে, প্রধানমন্ত্রীকে হুমকি দিচ্ছে। তারেক রহমান যে এখন একটি ব্যক্তি নয়, একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রকে হুমকি দিচ্ছে, এবং রাষ্ট্র, প্রধানমন্ত্রী তারেক রহমান চুপ। তাহলে বিষয়টা আসলে বাংলাদেশের জন্য এখন প্রশ্নটা কি? জি, প্রশ্নটা হচ্ছে আপনার এখানে দুটো প্রশ্ন আসলে। একটা হচ্ছে জুলাই সনদের লিগ্যালিটি, এটা নিয়ে, এবং কনস্টিটিউশনালি এটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি, যে জুলাই সনদটার কোনো ধরনের কোনো আইনগত এবং সাংবিধানিক কোনো ধরনের কোনো ভিত্তি নাই। আপনি কোনোভাবেই জুলাই সনদকে আপনি সংবিধানের উপরে স্থান দেবেন, সেটা সম্ভব না। সম্ভবই না। আমাদের দেশে, বাংলাদেশের সুপ্রিম কোর্টেরই রায় আছে, ৮ম সংশোধনীর রায় থেকে শুরু করে ৫ম সংশোধনীর রায়, ৭ম সংশোধনীর রায়। এই রায়গুলো যদি পর্যালোচনা করেন আপনি, তাহলে সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, জিয়াউর রহমান যখন শুধুমাত্র আমাদের প্রিয়াম্বলটাকে রেখে তিনি চিফ মার্শাল ল যে ডিক্লারেশনটা তিনি যে দিলেন, অর্ডারটা, সেই অর্ডারটাকে আমরা কিন্তু ইতিমধ্যে বাতিল ঘোষণা করে দিয়েছি। আমরা বলেছি
যে সংবিধানের উপরে এটা স্থান হতে পারে না। পরবর্তীতে এরশাদ এসে ঠিক একই কাজ করলেন। তিনি আরো যেটা করলেন যে কনস্টিটিউশনের ইভেন্ট প্রস্তাবনাটাকেও তিনি আর রাখলেন না। তিনি বলেন টোটালি সংবিধানটা বাতিল করে উনি চিফ মার্শাল ল প্রোক্লামেশনটা তিনি জারি করলেন। পরবর্তীতে সেটাকেও কিন্তু আমরা আসলে অসাংবিধানিক বলেই আমাদের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে। সুতরাং এই যে জুলাই সনদ, এই জুলাই সনদের যদি এই দুটো মানে সুপ্রিম কোর্টের এই দুটো জাজমেন্টকে যদি শুধু আমি ধরি, এর বাইরে কুদরতি খুদা আছে, বাংলাদেশ বনাম শেখ হাসিনা মামলা আছে, এইগুলো যদি ধরি তাহলেও দেখা যাবে যে এই জুলাই সনদের কোনো ধরনের কোনো আইনগত ভিত্তি নাই। এখন আমরা আসি যে ৭৮ জন যে শপথ গ্রহণ করেছে সেটার বিষয়টাকে আমরা যদি নিয়ে আসি, এখন এই ৭৮ জনের শপথের ব্যাপারে ইতিমধ্যে সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার তানিয়া আমির তিনি বলেছেন যে এই ৭৮ জনের শপথটাও অসাংবিধানিক এবং ইল্লিগাল, এবং তিনি বলেছেন যে এই দ্বিতীয় শপথটি গ্রহণ করার পর তারা আসলে আর মেম্বার অফ পার্লামেন্ট নাই, এবং বিএনপির উচিত হবে যে এই প্রথম অধিবেশনের পরে এই ৭৮টি সিটকে ভ্যাকান্ট ঘোষণা দিয়ে সেখানে নির্বাচনে চলে যাওয়াটা উচিত হবে। তিনি কেন বলছেন এই কথাটা, যে কেন এই ৭৮ জন এর শপথ গ্রহণটা ইনভ্যালিড? প্রথম কথা হচ্ছে, এটা খুব সহজভাবে আমি উপস্থাপন করি। আপনি প্রথমে শপথ গ্রহণ করলেন সংবিধানের অধীনে, রাইট? যে শপথটাতে আপনি পরিষ্কারভাবে বললেন আমি বাংলাদেশকে রক্ষা করব, আমি সংবিধানকে রক্ষা করব। আপনি সেই এবং সংবিধানের উপরে হাত রেখে আপনি শপথ গ্রহণ করলেন যে তাকে আপনি রক্ষা করবেন, এবং সেই সংবিধানটা পাঠ করালো নির্বাচন কমিশনার। হ্যাঁ, সাংবিধানিকভাবেই তিনি পারেন সেটা। এখন আপনি এই শপথটা গ্রহণ করার পরেই আপনি দ্বিতীয় শপথ গ্রহণ করে বলছেন যে আমি আসলে এই সংবিধানকে রদ ও রহিত করব, বাতিল করব, সেই জন্য আমি জুলাই সনদের অধীনে এই শপথটা গ্রহণ করছি। এখন তাহলে আপনি প্রথম শপথটার সাথে তো আপনি টোটালি একটা আল্ট্রাভায়ার্স টু দ্য কনস্টিটিউশন এবং দ্য ফার্স্ট ওথ, আপনি সেকেন্ড ওথটা নিতে পারেন না, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড ওথটা আপনি যখন নিলেন, এই সেকেন্ড ওথটা আপনি নিয়ে জুলাই সনদ নামের একটা জিনিস যেটা অসাংবিধানিক সেটাকে আপনি সংবিধানের উপরে স্থাপন করছেন, সেটাও আপনি পারেন না। যেটা আমি লগুলোর মানে সম্পূর্ণভাবে বললাম যে কোন কোন মামলায় সেই কথাগুলো বলা হয়েছে। আরেকটা ডিবেট হচ্ছে এই যে সেকেন্ড ওথটা আপনি নিলেন, শপথটা আপনি নিলেন, এই শপথটার রচয়িতাটাকে প্রথম সংবিধানের প্রথম শপথের রচয়িতা হচ্ছে বাংলাদেশের সংবিধান যারা প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, তারাই এটা প্রণয়ন করেছেন। এটা পার্লামেন্টে ডিবেটেড হয়েছে, বাংলাদেশের মানুষ প্রতিটা শব্দে কি কি আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, সেটি সম্পর্কে আমরা জানি। এবং পরবর্তীতে এসে এই যে সেকেন্ড শপথটা, এই শপথটা কারা করেছে, কে রচনা করলো, কে আপনাকে বাংলাদেশের জাতীয় সংসদ যেটা জনগণের প্রপার্টি সেটা ব্যবহার করে আপনাকে এই শপথটা নেয়ার অধিকার কাকে দিল? আমি বলবো যে এই ৭৮ জন যে শপথটা নিয়েছে এটাও একটা মব। তারা মব করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে এই শপথটা পার্লামেন্টের মধ্যে নেয়ার জন্য, এবং এই ৭৮ জনের এই দ্বিতীয় শপথটাও শো করে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থাটা কি। এখন এরপরে আমি আসবো দ্বিতীয় সরল যুক্তিতে। দ্বিতীয় সরল যুক্তিটা হচ্ছে যে কেন তারা আর এমপি নাই। আমাদের একটু আগেই আমাদের মাহবুব আলম প্রদীপ ভাই সুন্দরভাবে বলেছেন আর্টিকেলের 7A 7B এর কথা, ঠিক আছে? এবং আর্টিকেল 7টা, এই তিনটা আমাদেরকে একসাথে পড়তে হবে। 7A খুব পরিষ্কারভাবে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী সরকারের সংবিধানের বাইরে গিয়ে একে ভঙ্গ করে আপনি যদি কোনো কাজ করেন সেটা বাতিল বলে গণ্য হবে। 7A এটা পরিষ্কারভাবে বলা হয়েছে, এবং এই 7A 7B আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে, ঠিক আছে? কিন্তু এই 7A 7B যখন প্রণয়ন করা হয় তখন পার্লামেন্টের ডিবেট হয়েছে, বিএনপি তখন পার্লামেন্টে ছিল, এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যদি কেউ গায়ের জোরে সংবিধানকে পরিবর্তন করতে চায় তাহলে তাদের বিচার হবে, তাদেরকে দেশদ্রোহী বলা হবে এবং তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে, মৃত্যুদণ্ড। এই কথাটি কিন্তু যদি আমি সামারি করে বলি, তাহলে আপনি হচ্ছে আর্টিকেল 7টা আপনি ভায়োলেট করলেন। যে মুহূর্তে আপনি ভায়োলেট করলেন তখন আপনি এমপি, আপনি ভায়োলেট করলেন, আপনি এমপি হিসেবে আপনি এটা ভায়োলেট করতে পারেন না।
তাহলে অটোমেটিক্যালি প্রথম অধিবেশনে যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন, তারপরের প্রশ্নই হবে যে এই 78 জন যে দ্বিতীয় শপথটা নিয়েছেন তার মাধ্যমে তিনি সংবিধানকে ভায়োলেট করলেন কি না। যদি তারা ভায়োলেট করে থাকেন তাহলে দে সিজ টু এক্সিস্ট অ্যাজ এমপি, এবং তারপরে তাদেরকে আপনি যেহেতু তারা গায়ের জোরে, যেটা আমি বললাম যে মব ক্রিয়েট করে তারা এই কাজটি করেছেন, সুতরাং অটোমেটিক্যালি তাদেরকে 7A এবং 7B এর আন্ডারে আপনার কিন্তু তাদেরকে বিচার করতে হবে, তাদের সাজা দিতে হবে। দেয়ার ক্যানট বি এনি কম্প্রোমাইজ অন দ্যাট। সুতরাং এই যে দুটি সরল যুক্তি আমি দিলাম, তার সাথে আপনি আরেকটি যুক্তি যেটা যুক্ত করতে হবে, সেই যুক্তিটি হচ্ছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখনো কোনো রাজনৈতিক দল কি না। আপনার তাদের রাজনৈতিক নিবন্ধন কিন্তু আদালতের নির্দেশে বাতিল করা হয়েছিল, যেটা হাইকোর্ট রায় দিয়ে বাতিল করলো, এবং পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টও কিন্তু অ্যাপিলেট ডিভিশনের কিন্তু সেটাকে আপহেল্ড করেছে, অর্থাৎ তারা হাইকোর্টের রায়টাকে মেনে নিয়েছে। সুতরাং যেখানে একটা বিচারিক সিদ্ধান্ত আছে, সেই বিচারিক সিদ্ধান্তটাকে আপনি পার্লামেন্টের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন কিনা, কোনো প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন কিনা, আপনি পারবেন না সেটা এত সহজে, কারণ এটা আদালতের দেয়া, এবং আদালতের সিদ্ধান্তে সেফগার্ড দিচ্ছে আবারও কে? সংবিধান। সুতরাং এই সেফগার্ডের কারণেই এই বাংলাদেশের মানে জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল কিন্তু না। সুতরাং এই তিনটি কারণেই আমি মনে করি যে এই 78 জনের এই শপথ গ্রহণটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক, অবৈধ, এবং জুলাই সনদের কোনো অস্তিত্ব থাকতে পারে না। এবং বিএনপি কিন্তু প্রথম থেকেই, সালাউদ্দিন সাহেব প্রথম থেকেই খুবই সতর্কতার সাথে তিনি এটা বলেছেন যে হ্যাঁ, জুলাই সনদের অনেক আমরা মিটিংয়ে গিয়েছি বটে, আমরা অনেকগুলোতে ভেটো দিয়েছি, সেগুলো রেকর্ডেডও হয়েছে হয়তো, কিন্তু আমরা বেসিক্যালি বিএনপির ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করতে চাই, জুলাই সনদকে নয়। সো হি ওয়াজ ভেরি ভেরি কশাস। সো কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি কালকে 12 তারিখে এই সনদের বিষয়গুলোর মধ্যে যে অর্ডিন্যান্সগুলোকে, সনদের ব্যাপারটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই অর্ডিন্যান্সগুলোকে কিন্তু তাদের আলোচনার মধ্যে রুলস অফ বিজনেসে রাখা হয়েছে। সুতরাং এটুকু বলে আমি থামছি। জি, অনেক ধন্যবাদ। এখন আলোচনার টেবিলে যে প্রশ্নটা সবচেয়ে জটিল, সেটি হচ্ছে তিনটি মানে আইনত, সংবিধান লঙ্ঘন সবকিছু মিলিয়ে তিনটি কারণেই এই 78 জন এবং জামাতে ইসলামী কিন্তু অবৈধ, বাতিল। কাজে এখন এখানে প্রশ্ন হচ্ছে সংবিধান অনুযায়ী বাতিল, সংবিধান অনুযায়ী বিচারের আওতায় আসার কথা, এবং দ্বিতীয় শপথের কারণে, যুক্তিসঙ্গত কারণে সংবিধান অনুযায়ী তাদের এই সংসদ সদস্য পদটিও থাকে না। এখন আগামীকালকের সংসদ অধিবেশনে আমরা যদি সেদিকে তাকিয়ে থাকি, আমরা ধরে নিলাম যে যেটি সংবিধান এবং যেটি যৌক্তিক আইনের বিধান, সেটিকে যদি মেনে চলা হয়, তাহলে এই তিনটি যুক্তি সামনে আসবে। আমি যদি ভুল না বলে থাকি ব্যারিস্টার তাপস কান্তি। অবশ্যই এই তিনটি যুক্তিকে তো সামনে আনতেই হবে, তাই না? আপনি যদি হ্যাঁ প্লিজ, যদি এই তিনটি যুক্তিকে আনা না হয়, তাহলে মানে এটা তো আমরা তিনটি যুক্তিতে আসতে হবে, এটি আজকে পর্যন্ত সকল আইন বিশেষজ্ঞরা একমত। ব্যারিস্টার তানিয়া মীর আমাদেরই আরপি স্টেশনের একটি অনুষ্ঠানে তিনি এসেছিলেন, এবং আমরা দেখেছি এই যুক্তিটার ক্ষেত্রে সকলেই কিন্তু আইন বিশেষজ্ঞ যারা আছেন, সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন, তারা এখন এই যে তিনটি যুক্তির কথা আপনি বললেন, আমরা সবাই একটা টেবিলে বসতে পেরেছে একটা যুক্তিতে। যদি এটিকে ন্যায্যতা দেয়া না হয়, তাহলে কি হবে? যদি একটু ছোট করে যদি বলেন, তারপর আমি আমাদের রাজনৈতিক বক্তব্য শুনবো। আমি একটা কথাই বলবো যে এটাকে যদি ন্যায্যতা দেয়া না হয়, তাহলে ভায়োলেট হবে তো সংবিধান। আর সংবিধান যদি ভায়োলেট হয়, আপনি কিন্তু এরপরে কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না অনুচ্ছেদ 7-এর অধীনে। হ্যাঁ, অনুচ্ছেদ 7-এ পরিষ্কার বলা হয়েছে যে যদি সংবিধানকে ভায়োলেট করে কোনো পলিসি, কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, হয় সম্পূর্ণ পলিসি বাতিল হবে, অথবা তার অংশবিশেষ যে অংশটুকু সংবিধান বিরোধী সেটুকু বাতিল হবে। আমাদের এখানে একমাত্র ইয়ার্ডস্টিক আমরা বলবো হচ্ছে সংবিধানকে। সংবিধানের সাথে ভায়োলেট মানেই হচ্ছে সেটিকে আপনি আর গ্রহণ করতে পারবেন না, যেটি বারবার আপনার এই যে আপনার কি বলে এটাকে 8ই আগস্ট থেকে 18ই ফেব্রুয়ারি 2026, 24-এর 8ই আগস্ট থেকে 2026 পর্যন্ত, তাই তো বারবার ইউনূস সরকার করেছে, জামাত ইসলামী করে যাচ্ছে, এনসিপিরা করে যাচ্ছে, তাই না? সুতরাং এটার কোনো ধরনের কোনো মানে তারা যদি না করে, তাহলে সেটা হবে সংবিধানের ভায়োলেশন, এবং পরবর্তীতে তারা বিচারের মানে সুপ্রিম কোর্টের কাছে সেটা জবাবদিহি করবে, এবং ভবিষ্যৎ পার্লামেন্টের কাছে তারা জবাবদিহি করবেই, করতে তাদের হবেই। এটার কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই।
অনেক ধন্যবাদ। আমরা একটা মানে এই মুহূর্তে একটা বড় সংকট বা সম্ভাবনা বা একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছি। এইচএম বদিউজ্জামান সোহাগ ভাই, যে সংকটটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আম যদি সংবিধানকে এভাবে, যদি সংবিধান লঙ্ঘনের পথটি আগামীকাল বেছে নেওয়া হয় এবং ভবিষ্যতে আবারও সেই সংবিধান অনুযায়ী সংসদ সদস্য মানে সংসদেই বিচার বা সংসদেই বিচারের মুখোমুখি হতে হবে, সুপ্রিম কোর্টের বিচারের মুখোমুখি হতে হবে, জাতির কাছে বিচারের মুখোমুখি হতে হবে। কাজে আমরা কিন্তু 12ই নির্বাচনের পর, 12ই ফেব্রুয়ারির পর সবাই যে ভেবেছিল একটু দম নেই, সেই দম নেওয়ার কিন্তু কোনো অবস্থা নেই। আমরা বরং একটা বড় সংকটের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন, বিএনপির যে রাজনৈতিক অতীত ইতিহাস সেটাকে আমরা জানি। তারা কিন্তু একই সাথে মানে মুক্তিযুদ্ধের কথা বলে, আবার রাজাকারের প্রসঙ্গ করেছে। তো এখন তারা আসলে এই মুহূর্তে তারা কি দেশের সংবিধানের প্রশ্নে তারা কতটা ভূমিকা নিবে, কারণ তাদের ইতিহাসটা হচ্ছে ধরি মাছ নাসুই পানি। তারা সবসময় ক্ষমতায় থাকতে চায় এবং তারা এই সব ইস্যুগুলাকে তারা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আপনারা দেখেছেন যে সরকার পরিচালনা করলে তার ক্রিটিসিজম থাকবে। আমাদের বিরুদ্ধে যেমন ক্রিটিসিজম ছিল যে আমরা দেশের বিরুদ্ধে চুক্তি করেছি, এই যে যেমন পাইপলাইন, আজকে সেই পাইপলাইন থেকে বাংলাদেশে ডিজেল যাচ্ছে। জনগণ এখন বুঝতে পারছে যে কি হচ্ছে। যেমন আমাদের পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট নিয়ে ক্রিটিসিজম ছিল, বাট এখন দেখা গেল যে আমরা পাওয়ার সেক্টরে যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, এর পরেও আমাদের ফিউচার ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের জন্য বা আমাদের ফিউচার প্ল্যানের জন্য আমাদের এখনো আমাদের রূপপুর পাওয়ার প্ল্যান্ট বা আমাদের পায়রা পাওয়ার প্ল্যান্ট, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট এখনো অপারেশনে আসেনি। এটা আসলে আমাদের যে সেই যে ডেল্টা প্ল্যান 100 বছরের, সেটা কতটা মানে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি যে গতকাল সিপিডি বলেছে যে তারা যে চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি করেছে, সেখানে 1324 কোটি টাকা বছরে বাংলাদেশের মানে রেভিনিউ হারাবে। তো এখন বিএনপিকে যেহেতু তারা ক্ষমতায় বসেছে, তারেক রহমান এখন প্রধানমন্ত্রীর চেয়ারে, তাকে এটা জনগণের মাঝে ক্লিয়ার করতে হবে যে তারা আসলে রাষ্ট্রের পক্ষে থাকবে না তারা এই ধরনের ধরি মাছ নাছুই পানি করে তারা ক্ষমতা প্রলম্বিত করতে চাইবে। বাংলাদেশ এখন আসলে এই তথ্য প্রযুক্তির যুগে সাধারণ মানুষ আজকে ইনফরমেশন রাইট তাদের তৈরি হয়েছে এবং তারা অবাধে তারা সবাই তথ্য পাচ্ছে এবং কে সত্য বলছে কে মিথ্যা বলছে এটা কিন্তু জনগণ খুব সহজেই আজকে বুঝতে পারছে। তা আমরা মনে করি যে বিএনপিকেই এখন সিদ্ধান্ত নিতে হবে তারা রাষ্ট্রকে, আগামী দিনের বাংলাদেশকে তারা কোন দিকে নিয়ে যেতে চায়। তারা যদি বাংলাদেশের গত 1.5 বছরে আমাদের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের যে অর্থনৈতিকভাবে এই ইন্টারিম অর্থাৎ ইউনূস এর নেতৃত্বে দেশের স্বার্থকে তারা যেভাবে বিদেশিদের হাতে তুলে দিয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্য দিয়ে দেশের যে আমাদের যে ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট তো দূরের কথা, আজকে আমাদের ডোমেস্টিক ইনভেস্টমেন্টও আজকে শূন্যের কোঠায় চলে এসেছে। দেশে আজকে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকটি জায়গায় আজকে এই সরকার যেখানেই হাত দিচ্ছে, এই ইন্টারিম গভর্নমেন্ট সেই জায়গাগুলোকেই আজকে তারা ফাঁকা করে গিয়েছে। অর্থাৎ এদেরকেই সিদ্ধান্ত নিতে হবে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের চুরি ছেঁচড়ামিকে এটাকে তারা মানে এটাকে তারা আইনগতভাবে মানে সাপোর্ট করবে না এগুলোর বিরুদ্ধে তারা অ্যাকশনে যাবে। যদি তারা এদেরকে তোষণ করার চেষ্টা করে, জনগণ নিশ্চয়ই তাদেরকে ক্ষমা করবে না। এবং আমরা মনে করি যে এখানে আজকে যে আমাদের অর্ডিন্যান্সগুলো নিয়ে আলোচনা হলো, আমি কনস্টিটিউশনের কথাই বলবো যে আমরা বাংলাদেশে এখন সংবিধানের আলোকেই আমাদের প্রত্যেকটি নাগরিকের যে ফান্ডামেন্টাল রাইটস সেটা আমরা নিশ্চিত করতে চাই এবং রাষ্ট্র পরিচালনায় বিএনপিকে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেটাকে নিশ্চিত করতে হবে এবং সেটা যদি এরা নিশ্চিত করতে ব্যর্থ হয়
তাহলে বাংলাদেশের কোনো ইনভেস্টমেন্ট হবে না, কোনো ব্যবসা বাণিজ্য হবে না। এই দেশের জন্য কোনো মানে আজকে আমরা যেভাবে দেশের জন্য কাজ করে আজকে যেভাবে ভিক্টিমাইজ হচ্ছি, তাহলে আমরা মনে করি যে এই দেশের জন্য আর কেউ শেখ হাসিনার মতো জীবন বাজি রেখে দেশের জন্য আর কেউ কাজ করে। অনেক ধন্যবাদ। আমি একটা ছোট্ট সম্পূরক প্রশ্ন করতে চাই সোহাগ ভাইকে। সেটি হচ্ছে যে এই অধ্যাদেশগুলো নিয়ে রাজনৈতিকভাবে কোনো পরিকল্পনা বা কোনো কর্মসূচি যদি মানে কালকের অধিবেশনের পর কোনো রকম দেখুন, রাষ্ট্রবিরোধী কিছু তো হয়, বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় তো আমাদের বক্তব্য তুলে ধরা হচ্ছে না, এবং আমাদের দলের নেতাকর্মীদেরকেও কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের তো সেই মানে কি বলে আর কি ফ্রিডম অফ স্পিচ নাই বাংলাদেশ। অর্থাৎ এই যে অর্ডিন্যান্স গুলো নিয়ে আমাদের ক্রিটিসিজম করার জায়গাটা তো সীমিত। হ্যাঁ, আমরা যেখানেই সুযোগ পাবো আমরা সঠিক জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব, এবং আমরা আমাদের এই অব্যাহত লড়াই আমরা চালিয়ে যাব। আমাদের যতটুকু সুযোগ আমরা পাবো, সেটা যেহেতু বাংলাদেশের কোনো গণমাধ্যম আমাদেরকে কথা বলার সুযোগ নাই, বাংলাদেশের কোনো আদালতেও আমাদের কথা বলার সুযোগ নাই, সেই জায়গাগুলো নিশ্চিত করার জন্য, আমাদের ফান্ডামেন্টাল রাইটস নিশ্চিত করার জন্য আমাদের যা যা করণীয় সেটা আমাদেরকে করতে হবে, এবং আমরা সেটা করে যাব। আমাদের আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীদের জীবন বাঁচানোর স্বার্থে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট যা করেছে, তারা দেশকে মানে বিকিয়ে দিয়েছে, দেশের স্বার্থকে তারা জলাঞ্জলি দিয়েছে। তাই আমরা এই জায়গাগুলো আমরা ফোকাস করতে চাই, এবং আমরা দেশ রক্ষার জন্য আমরা জনগণকে সচেতন করতে চাই, এবং আমরা যেখানেই কথা বলার সুযোগ পাবো সেখানেই আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। জি, অনেক ধন্যবাদ। অধ্যাপক মাহবুব আলম প্রদীপ, আপনার কাছে আসার আগে আমি দর্শকদের একটুখানি বলি 10 সেকেন্ড নিয়ে। এতক্ষণ আমাদের দর্শকরা ভালো ভালো মন্তব্য করছিলেন যে এই জুলাই শপথ, দ্বিতীয় শপথের প্রসঙ্গে এসছে, এখন আমরা বটবাহিনীর আক্রমণে পড়ে গেছি। তো তার মানে আমরা যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি, প্রসঙ্গটা আসলে আমার মনে হয় একদম জায়গা মতো হিট করছে, সেই জন্যই বটবাহিনী হঠাৎ করে আক্রমণ করা শুরু করেছে। তো মাহবুব আলম প্রদীপ, আপনার কাছে প্রশ্ন, তাহলে রাজনৈতিকভাবে আমরা আসলে এই মুহূর্তের সামনে ভবিষ্যৎটা কি? রাজনৈতিক দলগুলোর সামনে কি থাকছে, মানে বাংলাদেশ আওয়ামী লীগের কি করণীয়, এবং বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত কি হওয়া উচিত? যেহেতু আপনি একজন শিক্ষক, আপনার শিক্ষকতার জায়গায় থেকে একদমই থার্ড আই থেকে শুনতে চাই। জি আপা, অসংখ্য ধন্যবাদ। যেহেতু থার্ড আই বলেছেন, এখানে সোহাগ ভাই আছেন, একটু ক্রিটিক্যাল হতেই পারে। হ্যাঁ, হতে তো দোষ নেই। না, আমরা আজকে একটু কম ক্রিটিক্যাল হব। আজকে আমরা আসলে আমি ক্রিটিক্যাল বলতে রাজনৈতিক সংকটে আছি। হ্যাঁ, সংকটের কথাই বলছি। ক্রিটিক্যাল বলতে আমি এই সেন্সে বলছি যে আমরা যে প্রত্যাশাটা করছি, প্রত্যাশাটা হচ্ছে একটা থিওরি, অ্যাকশন হচ্ছে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আমাদের যে কোনো প্রক্রিয়ায়, যে কোনো মাধ্যমেই হোক, আমাদেরকে হচ্ছে অ্যাক্টিভিটিস, ফাংশনস বা অ্যাকশনসে যেতে হবে। সেটা আপনার স্ট্রিট ডেমনস্ট্রেশন হতে পারে, পলিটিক্যাল স্লোগান হতে পারে, মিটিং হতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে, যেহেতু এই বর্তমান বাস্তবতার বিচারে, যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মী বা হচ্ছে সামান্য একজন কর্মী যিনি হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন, ওনাকে মব করা হচ্ছে, জেলে নিয়ে যাওয়া হচ্ছে, জেলে নিয়ে যাওয়ার পর হত্যা করা হচ্ছে। সেইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি প্রবাসীদের মাধ্যমে জনমত ক্রিয়েট করে একটা শক্ত প্রেশার ক্রিয়েট করা যেতে পারে। আওয়ামী লীগের, বিশেষ করে বাংলাদেশের পক্ষে যে সকল বন্ধু প্রতিম দেশগুলো আছে, যারা 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে, তাদেরকেও আমাদের বোঝাতে হবে যে ইনক্লুসিভ ইলেকশনের কথা, ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা, আওয়ামী লীগবিহীন বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব যে আফগানিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে, সেইটা বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বের মানুষ এবং বহির্বিশ্বের যারা আমাদের বন্ধুপ্রতিম দেশ, তাদেরকে এটা বোঝাতে হবে এবং বোঝানো দরকার।
এইটা আওয়ামী লীগের করণীয় আমি যেটা মনে করি। পাশাপাশি যেটা হচ্ছে যে কাজটা জনমত গঠনের জন্য, ইনফ্লুয়েন্স করার জন্য যে কাজটা অনলাইন যোদ্ধারা করছেন বা অনলাইনে যারা আছেন, এটা আমি বলব যে খুবই ভালো এবং ভালো একটা উদ্যোগ। সেইটা আমাদের বলতে যারা এটার সাথে সম্পৃক্ত নিঃস্বার্থভাবে এই কাজটা আসলে আমাদের করা দরকার। জনগণকে আমাদেরকে বোঝাতে হবে। বাংলাদেশের মানুষ খুব আবেগপ্রবণ। তারা না বুঝেই অনেক কিছু করে ফেলে। তারা না বুঝেই নিজের সর্বনাশ করেছে ৫ই অগাস্টে। সুতরাং সেই জিনিসটা বোঝানোর দায়িত্ব আমাদের। আর রাজনৈতিকভাবে আমি যেটা বলব যে আওয়ামী লীগের দেশের ভিতর যে সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে অতীতে কাজ করেছে এবং অতীতে কাজ করেছে, আমি যেটা বলবো যে বেসড অন হচ্ছে আইডিওলজি। আমি এটা কখনোই বলবো না আজকে আগামীকাল এসে জামাত এসে বলবে যে আমার বিএনপিকে নামাতে হবে, আমার আওয়ামী লীগকে দরকার। হ্যাঁ, আমি সেই জিনিসটা আমি চাই না, একদম অনেস্টলি আমি সেটা চাই না। আমার কথা হচ্ছে জামাত বাংলাদেশের শত্রু, জামাত আওয়ামী লীগের শত্রু, জামাত মুক্তিযুদ্ধের শত্রু। সুতরাং এই জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করার জন্য আওয়ামী লীগের যাদের সাথে বসে আলোচনার মাধ্যমে ছাড় দিয়ে, নিজেদের ছাড় দিয়ে অন্যদের ছাড় নিয়ে একটা সংযত বা সমঝোতা করে এই জামাতকে যুদ্ধাপরাধী বা এই হচ্ছে দানবকে বাংলাদেশের রাজনীতি থেকে সরাতে হবে। সো এই আমি ক্রিটিক্যাল লেন্স বলতে আমি এটুকুই বললাম যে আমাদের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশার সাথে জনগণকে কিভাবে এই সরকারের বিরুদ্ধে ডেমনস্ট্রেশনে নামানো যায়, এটা আমরা যত দ্রুত করতে পারবো, সেটা আমি জানি এটা সময় লাগবে। এটা ৬ মাসে সম্ভব না, ১ বছরে সম্ভব না, সেটা ৬ বছর লাগতে পারে, ৮ বছর লাগতে পারে, ১০ বছর লাগতে পারে, সময় লাগতে পারে, যেহেতু একটা সংকটের মধ্যে আমরা পড়েছি। বাট সেই সংকট থেকে উত্তরণের নেতৃত্বটা আওয়ামী লীগকেই দিতে হবে। বিএনপি জামাত কিন্তু দিবে না। বিএনপি কিন্তু জামাতের বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে কিন্তু সে কিন্তু জামাতকে নিঃশেষ করবে না বা বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করবে না। সেই কাজটা বাংলাদেশের আওয়ামী লীগকেই করতে হবে এবং আওয়ামী লীগকে করতে হলে সমমনা রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের কথা বলে, স্বাধীনতার কথা বলে এবং এই বাংলাদেশের মানুষ সবাইকে সাথে নিয়েই দেশে, প্রবাসে, বুদ্ধিজীবী, শিক্ষক প্রত্যেকটা শ্রেণীর মানুষকে বুঝিয়ে এবং আওয়ামী লীগই যে বাংলাদেশের একমাত্র স্টেক হোল্ডার এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার, সেই জিনিসটা বাংলাদেশের মানুষকে আমাদেরকে বোঝাতে হবে। অ্যান্ড ঠিক একইভাবে আওয়ামী লীগকে সে বোঝানোর কাজের পরে যে কাজটা করতে হবে, পলিটিক্যাল ডেমনস্ট্রেশন, সেই কাজটা আওয়ামী লীগকে করতে হবে এবং আওয়ামী লীগের দায়িত্ব নিতে হবে। এইভাবে আমার কাছে মনে হয় যে এই সরকার এই সংকট থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। অনেক ধন্যবাদ। আমি একদম শেষের দিকে সোহাগ ভাই যদি কিছু যুক্ত করেন, আমরা একদম আর হয়তো 1 মিনিট দিতে পারবো আপনাকে। না দেখুন, আমি আসলে বাংলাদেশে আইনের শাসন চাই। আজকে যেটা চলছে যে ৩২ ভাঙলে সন্ত্রাসী নয়, কিন্তু ৩২-এ ফুল দিতে গেলে সন্ত্রাসী। আজকে প্রফেসর জামাল উদ্দিন বঙ্গবন্ধুর মাজারে যেতে গেলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে। অর্থাৎ ৭ই মার্চের ভাষণ বাজালেও তাকে সন্ত্রাসী আইনে ৭ই মার্চের ভাষণ বাজালেও আজকে বাংলাদেশে মবের শিকার হচ্ছে এবং থানার ভিতরে গিয়ে তাদেরকে প্রহার করা হয়েছে। এই বাংলাদেশ আসলে দেশের জনগণ চায় কিনা, সেটা জনগণকে আমি প্রশ্ন রাখতে চাই যে এই দুঃশাসনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ সোহাগ ভাই, অনেক মূল্যবান কথা বলেছেন। ব্যারিস্টার তাপস কান্তি, আপনাকেই বলতে চাই একদম শেষের দিকে যদি শেষ কিছু যুক্ত করেন, আপনি 1 মিনিট দিতে পারি আপনাকে। আমি শুধু একটা কথা বলবো যে এই যে ইউনূস সরকার গত 8ই আগস্ট 2024 থেকে 18ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে পরিমাণ অর্থ লুট করেছে, যে আজকে সরকারের প্রতিটা স্টেজে কৃচ্ছ্রতা সাধন করতে হচ্ছে এবং তাদের এই যে অগণতান্ত্রিক কাজ, অসাংবিধানিক কাজ এবং বাংলাদেশে জঙ্গি উস্কে দিয়ে তারা এই যে কথাটা সোহাগ ভাই বললেন যে ৩২ ভাঙলে সন্ত্রাসী নয়, ৩২-এ ফুল দিতে গেলে সন্ত্রাসী বলা হয়, ৭ই মার্চের ভাষণ দিতে গেলে আপনাকে থানায় ধরে নিয়ে যাচ্ছে, মারধর করছে মবে, আর আপনি টুঙ্গিপাড়াতে ফুল দিতে যেতে পারবেন না, শ্রদ্ধা জানাতে যেতে পারবেন না, সেই বাংলাদেশ তো আমরা চাই না। সুতরাং এই জুলাই সনদের এই যে জুলাই সনদ, এই জুলাই সনদকে বাতিল করতে হবে। যারা ড্রাফট করেছে
এই যে আলী রিয়াজ থেকে শুরু করে যারা এই রাষ্ট্রীয় অর্থ নষ্ট করে জুলাই সনদ তৈরি করেছে, তাদেরকে বাংলাদেশের আইনে বিচার করতে হবে। এটাই হচ্ছে আমার শেষ বক্তব্য। জি, অনেক ধন্যবাদ। ডক্টর মাহবুব আলম প্রদীপ, আপনাকে আমি সর্বোচ্চ 30 সেকেন্ড দিতে পারছি যদি কিছু যুক্ত করতে চান। আমি যুক্ত করতে চাই, সোহাগ ভাই একটা কথা বলেছেন, ওইটার সাথে একটা জিনিস আমি যুক্ত করতে চাই যে আওয়ামী লীগের শক্তিটা কোথায়। আজকে বঙ্গবন্ধু পদযাত্রা ছিল, সেখান থেকে অধ্যাপক জামাল উদ্দিন স্যারকে গ্রেফতার করা হয়েছে। পদযাত্রা কিন্তু তারপরেও হয়েছে। আমি বলতে চাই, একটু আগে আমার কলিগ আমাকে একটা ভিডিও পাঠিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর আব্দুল্লাল মামুন চৌধুরী, জামাল স্যার গ্রেফতার হওয়ার পরেও তিনি রাস্তায় একা নেমেছেন। এটাই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। একদম, অনেক ধন্যবাদ এইচ.এম. বদিউজ্জামান সোহাগ ভাই, ব্যারিস্টার তাপস কান্তি বল এবং প্রফেসর ডক্টর মাহবুব আলম প্রদীপ, তিনজনকে অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান কথা বলেছেন। আর আসলে কালকে যেহেতু সংসদ বসছে, তার আগে আমরা যে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করলাম, সেখানে খুব বেশি চাইলেও আমরা আসলে আমাদের মতামতকে একটা লাইনে রাখতে পারি না। আমাদের সম্ভাবনাগুলো, প্রত্যেকটা পথের কথাই আলোচনা করতে হলেও আমরা সেই পথগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, কিন্তু আগামীকালকে সেই পথগুলোর কোন পথে একটি প্রশ্নবিদ্ধ হলেও একটি নির্বাচিত সরকার কোন পথে হাঁটছেন, সংবিধানের পথে, জনগণের পথে, রাষ্ট্রের পথে, নাকি শুধুই ক্ষমতায় থাকবার জন্য স্বাধীনতা বিরোধীদের সাথে আবারও একজোট হচ্ছে, যেমনটা একজোট হয়ে মেটিকুলাস চক্রান্তে 5ই আগস্ট জুলাইতে এবং 5ই আগস্ট জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট 2024-এ যে চক্রান্ত করে বাংলাদেশকে ধ্বংস করেছিল, সেই পথেই হাঁটবেন। আমরা আশা করছি শুভ কিছু ঘটুক। যদি তা না হয়, বাংলাদেশের মানুষ আসলে সত্যিকার অর্থেই খুব বেশি ভয় পায় না। তবে বাংলাদেশের মানুষ মৌন থাকে, বোঝার চেষ্টা করে। বুঝার যখন শেষ হয়ে যায়, যখন প্রত্যাশা শেষ হয়ে যায়, যখন সবগুলো আশা ভরসা নিঃশেষ হয়ে যায়, তখন 25শে মার্চের পরে যা ঘটেছিল, বাঙালিরা কিন্তু ঠিকই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছিল। কাজেই বাঙালির যে ইতিহাস, বাঙালি জাতির যে ঐক্যবদ্ধের ইতিহাস, সেটি ঘটবেই। সেটি মনে রাখতে হবে আগামীকালকের সংসদ অধিবেশনে। তাহলেই জাতির জন্য শুভ কিছু ঘটবে। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং 7ই মার্চের ভাষণ আপনার মোবাইলে আপনি বাজাতেই পারেন, এটি আপনার অধিকার। কারণ মোবাইলের টাকাটি আপনার পকেট থেকে এসেছে। মোবাইলের যে ইন্টারনেট ডাটা কিনেছেন, সেটি আপনার টাকায়, আপনি আপনার মোবাইলে বাজাতে পারেন। আপনি আপনার ঘরে বাজাতে পারেন। আপনি আপনার বাড়ির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারেন। যার যার বাড়িতে যদি এই কাজটি শুরু করেন, এই 17-18 কোটি বাঙালির ঘরে যারা ভোট বর্জন করেছেন, আমরা জানি 50 থেকে 60% মানুষ স্বাধীনতার পক্ষে, জামাতকে না বলেছেন, ভোট বর্জন করেছেন। সকলে মিলে একসাথে যদি 7ই মার্চ বাজানো শুরু করেন, আমরা দেখতে চাই কতজনকে সন্ত্রাসী আইনে গ্রেফতার করতে পারে এই প্রশ্নবিদ্ধ তথাকথিত সরকার, যারা জনগণের কিছু মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন আর কিছু মানুষের ভোট পাননি, কিন্তু তারপরও সেই রাষ্ট্রের সকল মানুষের যিনি প্রধানমন্ত্রী, আমরা নিশ্চয়ই আশা করব ঘরে ঘরে গিয়ে সন্ত্রাসীর কারণে কাউকে গ্রেফতার করবেন না। ভালো থাকবেন, শুভরাত্রি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা।